আসসালামু আলাইকুম। শুরু করছি রৌদ্রময় বালুচর গল্পের ৯ নম্বর পর্ব। লেখনীতে সোহানা ইসলাম। দুপুর ১টা। আকাশে রোদ আছে কিন্তু খুব কড়া নয়। হালকা হাওয়া বইছে, গাছের পাতাগুলো দুলছে। রাস্তার ধারে ছোট ছোট চায়ের দোকান থেকে চায়ের গন্ধ ভেসে আসছে। কলেজ গেটের সামনে গাড়ি, রিক্সা, মোটরসাইকেলের ভিড়। স্টুডেন্টরা ক্লাস শেষে একে একে বেরিয়ে আসছে। কেউ বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় মেতে আছে, কেউ ফোনে কথা বলছে। গেটের একপাশে দাঁড়িয়ে আছে জাহেদ, গায়ে সাদা শার্ট, জিন্স, হাতে একগুচ্ছ লাল গোলাপ আর ছোট্ট একটা গিফট বক্স। চোখে অদ্ভুত উচ্ছ্বাস, ঠোঁটে মৃদু হাসি। আজ সে ফিহাকে সারপ্রাইজ দিতে এসেছে। এই কয়দিনে তাদের সম্পর্ক একটু স্বাভাবিক হয়েছে। ফোনে কথা হয়, মেসেজে হাসি ঠাট্টা চলে, কিন্তু জাহেদের মনে আজ অন্যরকম। সে চায় নিজের মনের কথাটা আবারও বলতে। সেদিন ফিহা তাকে এড়িয়ে গিয়েছিল, কিন্তু আজ আর সে পিছনে হটবে না। সে ভাবছে, আজ যদি সে হ্যাঁ বলে দেয়, তাহলে আমি এই খুশিতে সোজা কাজী অফিসে চলে যাব। কলেজ ছুটি হওয়ার সময় এখনো আধা ঘন্টা বাকি, কিন্তু জাহেদ এসেছিল সময়ের আগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ফিহার হাসি কল্পনা করছে। কলেজ ছুটির ঘন্টা বাজলো। গেটের ভেতর থেকে একের পর এক স্টুডেন্ট বের হচ্ছে। মেয়েদের হাসির শব্দ, গানের সুর, বন্ধুদের আড্ডা, সব মিলিয়ে চারপাশে জমজমাট। কিন্তু যার জন্য জাহেদ এতক্ষণ অপেক্ষা করছে, সেই ফিহার দেখা মিলছে না। তার মন ধীরে ধীরে অস্থির হতে থাকে। এখনো বের হয় না কেন? ক্লাসে আছে নাকি নাকি অন্য? হঠাৎ একটা ভয় তার বুকের ভেতর খোঁচা দেয়, কোনো অজানা আশঙ্কা। তাই আর অপেক্ষা না করে সে কলেজের ভেতর ঢোকে। কলেজের মাঠ দিয়ে হাঁটছে জাহেদ। মনটা আনন্দে ভরা ছিল, কিন্তু হঠাৎ সে আনন্দ ধূলিসাৎ হয়ে যায়। দূর থেকে সে দেখে ফিহা এক ছেলের সাথে দাঁড়িয়ে হাসছে। ছেলেটা দেখতে বেশ স্মার্ট, বয়সে হয়তো কলেজের সিনিয়র। তারা কিছু একটা নিয়ে কথা বলছে। ফিহার মুখে হাসি, চোখে ঝিলিক। জাহেদের বুকের ভেতর হঠাৎ কেমন জানি ঝড় বয়ে যায়। হাতের গোলাপগুলো যেন তার হাতেই শুকিয়ে গেল। এটা আমি কি দেখছি? ফিহা অন্য কারোর সাথে হাসছে। আমি কি এতদিন ভুল ভেবেছি? ওর অন্য কারোর সাথে। সে এক পা এগোয়, কিন্তু তখনই ঘটে যায় অদ্ভুত একটা দৃশ্য। সেই ছেলে ফিহার হাতে একটা গোলাপ আর ছোট্ট একটা কার্ড দেয়, সাথে হেসে বলে, উত্তরটা কালকের মধ্যে চাই। তারপর হালকা একটা স্মার্ট হাসি দিয়ে চলে যায় ছেলেটা সেখান থেকে। এই দৃশ্য দেখে জাহেদের মাথায় যেন আগুন ধরে যায়। তার চোখ লাল হয়ে ওঠে। সে ঠায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণের জন্য। হৃদয়ের ভেতর জ্বালা, কষ্ট, অপমান সব একসাথে ঘুরপাক খাচ্ছে। ফিহা হাসি মুখে যেই না ঘুরে যারাদের কাছে আসতে নেবে, হঠাৎ তার চোখ যায় জাহেদের দিকে। ঠায় দাঁড়িয়ে আছে কিছু দূরে। তার চোখে রাগ, ঠোঁটে দৃঢ়তা। ফিহার বুক কেঁপে ওঠে, মুখ শুকিয়ে যায়। সে এখানে সব দেখেছে। এর মধ্যে জাহেদ ধীরে ধীরে এগিয়ে আসে। ফিহার সামনে এসে দাঁড়ায়, চোখের দৃষ্টি কঠিন। জাহেদ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আচমকা ফিহার চোয়াল চেপে ধরে বলে, কুত্তার বাচ্চা, এগুলো কি? আমি তোকে ভালোবাসি জানার পরও তুই অন্য কারোর সাথে হেসে হেসে ফুল নিচ্ছিস। ফিহা তোতলাতে থাকে। এমন শান্ত হাসি খুশি ছেলেটা হঠাৎ রেগে যাওয়াতে খুব ভয় পেয়ে যায়। সে একটু রাগ দেখালে যে জাহেদ হাজারবার সরি বলে। আর সেই জাহেদ আর সাথে এইভাবে কথা বলছে, তাকে ভুল বুঝছে। জাহেদকে বোঝার চেষ্টা করে ফিহা, না না জাহেদ, ব্যাপারটা আপনি যেটা ভাবছেন সেটা না। কিন্তু জাহেদ শোনে না। তার কণ্ঠে অভিমান আর আঘাত মিশে যায়। আমি তোমার জন্য এসেছি। অনেক অর্ধেক ঘন্টা আগে থেকে দাঁড়িয়ে আছি, আর তুমি এখানে। ফিহার চোখ ভিজে আসে, গলা কেঁপে ওঠে। আপনি আমাকে ভুল বুঝছেন, একবার আমার কথা শুনুন। কিন্তু জাহেদ তখনও কষ্টে ডুবে আছে। হাতে থাকা গোলাপগুলো ফ্লোরে ফেলে দেয়। থাক, আর কিছু বলার দরকার নেই, আমি সব বুঝে গেছি। দূর থেকে মিমা যারা দাঁড়িয়ে সবকিছু দেখছে, তারাও হতাবাক। জাহেদ হঠাৎ তাদের কলেজে কি করছে? সে তো এখানে নতুন, তাহলে কলেজে কিভাবে চিনলো? প্লিজ একবার শুনুন। ওই ছেলে কথাটা বলতে দিল না ফিহাকে জাহেদ। তার আগে সে বলে, আমি বুঝে গেছি সব। তোমার মনে যদি অন্য কেউ থাকে, তাহলে এতদিন আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললে কেন? রাত জেগে মেসেজ আমার সাথে কথা বলতে কেন গেলে? আমি একবেলা কল না দিলে রাগ করে থাকতে কেন? এসব কিছু অভিনয় ছিল, তাই না কটকটি? আমি অভিনয় করিনি আপনার সাথে। আর এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মিথ্যে বলতে হবে না, আর আমাকেও ভালোবাসতে হবে না। ভালো থেকো, আর বিরক্ত করব না তোমায়। বলে জাহেদ পিছন ঘুরে চলে যেতে নেয়। এমন শক্ত কথা শোনার পর ফিহার বুকটা মোচড় দিয়ে ওঠে। তার ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝছে। ওর জাহেদ খান তাকে আর বিরক্ত করবে না। কান্নায় ভেঙে পড়ে ফিহা। ওই
ছেলের দেওয়া ফুল আর চিরকুট হাত থেকে ফেলে দেয় এবং ফ্লোর থেকে জাহিদের আনা লাল গোলাপ আর ব্রকটা উঠে নেয়। জাহিদকে চলে যেতে দেখে দৌড়ে গিয়ে ফিহা পেছন থেকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, আমি আপনাকে ভালোবাসি জাহিদ খান, সত্যি খুব ভালোবাসি। আমি আপনার সাথে কোনো অভিনয় করিনি, আর ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সত্যি বলছি, বিশ্বাস করুন আমায়, বলেই আরো জোরে কান্না করতে থাকে সে। আর এইদিকে জাহিদ পুরা বরফ হয়ে গেছে ফিহা জড়িয়ে ধরায় আর ওর ভালোবাসার স্বীকারোক্তি শুনে পিছন ঘুরে ফিহাকে তার কাছে থেকে ছাড়িয়ে ঠিক তার সামনে দাঁড় করায়। কি বললে তুমি? ফিহা কান্না করতে করতে হেঁচকি তুলে বারবার বলে, কান্না মিশ্রিত কণ্ঠে, ভালোবাসি আপনাকে। তাহলে আমি যা নিজের চোখে দেখেছি তা কি মিথ্যে হয়ে যাবে? ওই লোকটা আমাকে এগুলো দেয়নি, এগুলো যারার জন্য ছিল। সে আমাকে বলেছে যেন আমি যারাকে বোঝাই তার সাথে রিলেশন করতে। জাহেদ থমকে যায়, তার রাগ ধীরে ধীরে কমে আসে, গলা নরম হয়ে যায়। মানে এগুলো তোমার জন্য ছিল না? ফিহা চোখ মুছতে মুছতে বলে, না, আমি কাউকে ভালোবাসি না, আমি শুধু আপনাকে ভালোবাসি। কিন্তু বলতে ভয় হতো, কারণ আমাদের ফ্যামিলি আপনাদের ফ্যামিলির অবস্থান এক নয়, তাই এইসব ভেবে আমি চুপ থাকি। জাহেদের বুকের ভেতর অপরাধবোধের ঢেউ ওঠে। সে এগিয়ে এসে ফিহার হাত ধরে, ফিহার হাতে একটা ছোট্ট চুমু এঁকে দিয়ে ওর দুই গালে নরম স্পর্শ করে বলে, আমি খুব ভুল করেছি ফিহা, আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমি তোমাকে ভালোবাসি কটকটি, শুধু তোমাকে। ফিহার চোখে জল, ঠোঁটে মৃদু হাসি। আমি আপনাকে ভালোবাসি জাহিদ খান, কিন্তু ভয় করতাম। জাহিদ ফিহার চোখে জল মুছে দেয়। এবার আর ভয় নয়, আমি আছি তোমার পাশে, সবকিছু আমি সামলাবো। দূর থেকে মিমা যারা এগিয়ে আসে, মিম হাসি দিয়ে বলে, অবশেষে আমাদের প্রেমিক প্রেমিকা এক হলো। মিমের কথায় জাহেদ ফিহাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। লজ্জা পাচ্ছে দুজনে। মিম আর যারা হাসছে তাদের দুজনকে লজ্জা পেতে দেখে মিম আবারও বলে, ওহো, অবশেষে আপনাদের পূর্ণতা আর এতদিনের ঝগড়া ঝামেলা শেষ। যারা মজার সুরে বলল, বাহ জাহেদ ভাই, এই সারপ্রাইজের কথা তো আগে বলেননি। জাহেদ হালকা হেসে মাথা নিচু করলো। ফিহার মুখও লাল হয়ে গেছে, লজ্জায় চোখ নামিয়ে রেখেছে সে। তার হাতে তখন জাহেদের আনা গোলাপ আর ছোট্ট গিফট বক্স। দুজনেই চোখে পড়তেই বুকের ভেতর কেমন যেন ঢেউ খেলে যায়। জাহেদ কিছু না বলে ফিহার হাতে উপহারগুলো রেখে একটু সরে দাঁড়ালো। তার কাছে থেকে কিছুটা দূরে গিয়ে সে পকেট থেকে মোবাইল বের করলো। ফোনের স্ক্রিনে একটা নাম, আরমান ভাই। সে কল করলো। প্রথমবার কল রিসিভ হলো না, দ্বিতীয়বার করলো, তবুও না, তৃতীয়বার, চতুর্থবার, এতবার করে কল করায় আরমানের বিরক্তির চরমে পর্যায়ে পৌঁছেছে। এমনিতেই সকালে ঘাটে যাওয়ার ঘটনার পর থেকে তার মেজাজ খারাপ। যার আচরণ তাকে পুড়িয়ে মারছে ভেতর থেকে, আর জিনিয়ার বিষয়টা তাকে পুড়ে পুড়ে খাচ্ছে। অবশেষে কলটা রিসিভ করলো আরমান। গলায় প্রচন্ড রাগ। আরমান চিৎকার করে বলে, হায় আর পোলা, এতবার কল করছিস কেন রে, বালের পাগল? জাহেদ থমথমে থতমত খেয়ে গেল, তবুও হেসিয়ে বলল, আরে ভাই, এত রাগছ কেন? আমি তো জরুরি কথা বলতে কল দিয়েছি। আরমান রাগে ফেটে পড়ে, এমনিতেই মেজাজ খারাপ, আবার এর পেশাল। বালের পেশাল বাদ দিয়ে কি বলার জন্য কল করেছিস সেটা বল, আমার টাইম নষ্ট করিস না। জাহেদ এক নিঃশ্বাসে বলে ফেলে, আরে ভাইয়া, তুমি আরামে বসে আছো কোম্পানির ফাইল নিয়ে, আর এদিকে তোমার হাফ ইঞ্চির মেয়ে মানে ওই জারা ভাবিকে প্রেমপত্র দিয়ে পটাচ্ছে এক ছেলে। এই কথা শুনে আর মানে শরীরের রক্ত যেন আগুন হয়ে উঠল। চোখ লাল, হাত শক্ত, বুকের ভেতর থেকে গর্জন বেরোলো। তুই কি বললি জাহেদ? জাহেদ হালকা মজা নিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, যা শুনছো আমি নিজে চোখে দেখলাম। ফিহাকে দিয়ে প্রস্তাব পাঠাচ্ছে, গোলাপ চিঠি দিচ্ছে। আর মানে শ্বাস ভারী হয়ে এলো। তুই কোথায় আছিস এখন? আমি এখন ফিহাদের কলেজে আছি। আরমান চিৎকার করে বলে, লোকেশন পাঠা, আর তুই অপেক্ষা কর, আমি আসতেছি। কল কেটে দিল আরমান। ফোনটা শক্ত করে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, হাফ ইঞ্চির বাচ্চা, তোকে আমি আজ বুঝাবো কেমন করে অন্যের দিকে তাকাতে হয়। আমার ভালোবাসা বুঝতে তোর এত সমস্যা, তাই না? আরমান মনে মনে আরো হাজারো কথা বলে রুম থেকে বের হয়ে দৌড়ে গেল ঘাটের দিকে। আরমানকে ওইভাবে দৌড়াতে দেখে রোহান হতভম্ব হয়ে যায়। এই দুপুরবেলা এভাবে দৌড়াচ্ছি, কোথায় যাচ্ছে আরমান? রোহানও আরমানের পেছন পেছন দৌড়ে এসে থামায় তাকে। এই এই তুই দুপুরবেলা পাগলের মতো দৌড়ে কোথায় যাচ্ছিস? বলল রোহান। কলেজে যাচ্ছি। সর সামনে থেকে। অবাক হয় রোহান, কলেজে যাচ্ছে মানে? কোন কলেজে যাবে? কি জন্য যাবে? এখানে তো কিছুই চিনে না সে। কলেজে কি কাজ তোর? কলেজে যাবি মানে কোন কলেজে যাবি, আর কি জন্য যাবি?
বালের পাশাল বাদ দিয়ে সামনে থেকে সর, এমনিতেই মাথা নষ্ট। আবার পথ আটকে এখানে এসে কলের গান গাইছে বাল। আরে বাল, রেগে যাচ্ছিস কেন? কোনো সমস্যা হয়েছে? আমি যাবো সাথে? বালের নাতি, হাফ ইঞ্চির বাচ্চা। আমি এতদিন ধরে ভালোবাসা বোঝাতে চাইছি, বালের বোঝেই না। এখন নাকি অন্য এক ভাগ্যের নাতি এসে লাইন মারছে। আরমানের কথা বলার ধরন আর মুখের এক্সপ্রেশন দেখে ফিক করে হেসে ওঠে রোহান। এখন সব ক্লিয়ার। আরমান কেন এত রেগে আছে? আরমানকে শান্ত করতে হাসতে হাসতে বলে, আরে এত প্যারা নিস না, মেয়ে মানুষ প্রেম প্রস্তাব তো দিবে, স্বাভাবিক এটা। রোহানের কথায় যেন আগুনে ঘি ঢালার মতো তেতে ওঠে। এই, এটা তোর কাছে স্বাভাবিক মনে হচ্ছে? আরমান আর দাঁতে দাঁত চেপে রোহানকে বলে, জিনিয়াকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিব আমি তাহলে, কারণ এটাও স্বাভাবিক বিষয়। আরমানের কথায় রোহানের মুখ ভোতা হয়ে যায়, চোয়াল ঝুলে যায়। সে তো এটা জাস্ট এমনি বললো, তাই বলে এত দূর নিয়ে যেতে হবে? চাঁদ সুন্দরী তাকে এমনিতেই পাত্তা দেয় না, এখন যদি শেষ ভরসাও এমন কথা বলে তাহলে সে কোথায় যাবে? রোহান অসহায় ফেস নিয়ে বলে, আরে আমি তো এমনি এমনি বলেছি। যারা না মানে ভাবি তো পরীর মতো সুন্দর, প্রেম প্রস্তাব তো দিবেই ছেলেরা। হাফ ইঞ্চি হলে কি হবে? যে রূপ তার, এটা নিয়েই চিন্তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার। কখন কোন বাল এসে চোখ দিয়ে বসে। সর এখন সামনে থেকে, লেট হয়ে যাচ্ছে আমার। চল, আমিও যাচ্ছি তোর সাথে। না, তোরে যেতে হবে না। জেরিন আর জিনিয়া একা আছে, তুই ওদের সাথে থাক। কিছুক্ষণ পর কলেজ গেটের সামনে এসে দাঁড়ায় আরমান। অটো গাড়ি থেকে নেমে কলেজে ঢুকে পড়লো ঝড়ের মতো। তার চোখে তখন শুধু যারা। গেটের পাশে দাঁড়িয়েছিল জাহেদ, মিমার যারা। হঠাৎ দেখে আরমান আসছে, মুখে আগুন, চোখে বজ্রপাত। জাহেদ হালকা ভয় পেয়ে গেল। তার কথায় কি অনেক রেগে গেছে ভাইয়া? এখন কি করবে? মিমার যারা একে অন্যের দিকে তাকালো। যারা কিছু বুঝে উঠতে পারলো না, শুধু মনে মনে ভাবছে এই লোকটা এভাবে রেগে আসছে কেন, আর এখানেই বা কি করছে। আরমান সোজা গিয়ে দাঁড়ালো যারার সামনে। এক মুহূর্ত দেরি না করে চপ চপ দুইটা জোরে থাপ্পড় বসালো তার গালে। চারপাশে সবাই স্তব্ধ। আরমান চিৎকার করে বলে, তোর এত সাহস, হাফ ইঞ্চির বাচ্চা! অন্য কারো ফুল নিবি তুই? আমার চোখের সামনে প্রেম করবি তুই? যারা হতবাক, চোখে জল চলে এলো, কিন্তু সে চুপ, কিছু বলতে পারলো না। তার বুক ধরপড় করছে। আরমান রাগে কাঁপতে কাঁপতে বলে, আমি তোর জন্য সব কাজ কাম ফেলে ঘাটে দাঁড়িয়ে থাকি তোকে এক পলক দেখার জন্য। আমার জীবনের প্রতিটা স্বপ্ন তোর জন্য। আর তুই তুই কলেজে এসে প্রেম করার ধান্দা করছিস? তার কণ্ঠে শুধু রাগ না, সেখানে কষ্ট আছে। যারা কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলে, আমি কারোর সাথে প্রেম করার ধান্দা করছি না। কিন্তু আরমান ওর কথায় কোনো পাত্তা না দিয়ে তার হাত চেপে ধরে বলে, তাহলে আমি মিথ্যে খবর পেয়েছি? কিছুক্ষণ চুপ থাকে আরমান। একটা বড় নিঃশ্বাস ফেলে নরম গলায় বলে, আমি তোর জন্য বাঁচি যারা, তুই আমার। আমি তোকে কারো হতে দেব না, কারো চোখের দিকে তোকে তাকাতে দেব না। তার চোখে পানি জমেছে, রাগের সাথে ভালোবাসা মিশে গেছে। যারা নির্বাক হয়ে তাকিয়েছে তার দিকে, কান্না থামতে পারছে না। যারাকে কান্না করতে দেখে আরমান আবারও গর্জে বলে ওঠে, তুই মনে রাখিস, তুই আমার। তুই আমি ছাড়া কিছু না। আমি মরতেও রাজি, কিন্তু তোকে কারো হাতে ছাড়বো না। যারা তখনও কাঁদছে, তার ভেতরে ভয়, কষ্ট, আবার অদ্ভুত একটা শান্তি, কারণ এই প্রথমবার আরমান তার ভালোবাসা এত প্রকাশ্যে, এত জোরে জোরে বলল। জাহেদ, ফিহার মিম দূরে দাঁড়িয়ে হতভম্ব। ফিহা হেসে জাহেদকে কনুই মারে ফিস করে বলে, দেখছো, ভালোবাসা মানে এটাই। জাহেদ হালকা হাসে, গর্ব করে বলে, ভাইয়া কার দেখতে হবে না, ভালোবাসার রাজা আমার ভাই। যারা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার ঠোঁটে কাঁপছে। লজ্জায় অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তার। কলেজ গেটের সামনে গরম পরিস্থিতি। আরমানের হাত তখনও রাগে কাঁপছে। দুই চরের পর যারার চোখে জল। চারপাশে সবাই তাকিয়ে আছে, কিন্তু আরমানের কিছু যায় আসে না। তার গলা কাঁপছে রাগে আর অভিমানে। যারা একবার কথা বলছে না, তার চোখে শুধু অপমান আর কষ্টের জল। ঠোঁট কাঁপছে, বুক ধড়ফড় করছে। যারা আরমানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এতগুলো দিনে যারা আরমানের প্রতি দুর্বল হয়ে পড়ে। দুর্বল বললে ভুল হবে, হয়তো ভালোবেসে ফেলেছে, কিন্তু আরমানকে তা বুঝতে দেয় না। কিন্তু আজ এতগুলো মানুষের সামনে আরমান তার সাথে এমন ব্যবহার করবে, এটা সে কখনো ভাবতে পারেনি। আরমানের ব্যবহারে যারা আত্মসম্মানে লাগে, নিজেকে খুব ছোট মনে হচ্ছে এখন। অপমানে ভর করেছে, লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না সে। আরমান যারাকে আবারও বলে, তুমি জানো আমি তোমাকে ছাড়া কিছু না। আমি শ্বাস নিতে পারি না তোমাকে ছাড়া। তবু তুমি আমার ভালোবাসা বুঝতে চাইছো না। আমি আমার জীবন
তোমার নামে লিখে দিয়েছি প্রথম দেখায়। আমি তোমার জন্য সব কাজ, ইম্পর্টেন্ট মিটিং ফেলে সকালে ঘাটে দাঁড়িয়েছিলাম, তোমার জন্য নিজে পছন্দ করে উপহার এনেছিলাম, কিন্তু তুমি সেগুলো আমাকে ফিরিয়ে দিয়ে বললে আমি তোমার কেউ নই। কথাগুলো বলে মুখ গোল করে দম ছাড়ে আরমান। যারার চোখের দিকে তাকিয়ে আবারও বলা শুরু করে, ভালোবাসি আমি তোমায়, বিয়ে করতে চাই। এইসব ফালতু প্রেম করে সময় নষ্ট করা। কথা শেষ করার আগে যারা ভিজে গলায় বলে, আপনি সত্যি খুব খারাপ। আপনি সবসময় আমাকে ভুল বুঝে বাজে কথা বলেন, তুই তুকারি করেন, আর আজকে আমার গায়ে হাতও তুললেন এতগুলো মানুষের সামনে। আপনি আপনি খুব খারাপ, খুব বাজে লোক। শব্দগুলো ছিল ছোট, কিন্তু ভেতরে ছিল পাহাড়ের মতো আঘাত। আরমান মুহূর্তের জন্য থমকে যায়। যারার চোখে যে কষ্টের ঝড় দেখলো সেটা তার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল, কিন্তু মুখের আগের আগুন তখনও নিভল না। আরমান চিৎকার করে বলে, তুমি আমাকে খারাপ বলছো? তুমি, যার জন্য আমি আমার সবকিছু বিসর্জন দিছি। যারা আর দাঁড়ালো না, চোখে জল নিয়ে সোজা কলেজ গেট পার হয়ে বেরিয়ে গেল। তার চলে যাওয়া দেখে আরমান আরো পাগল হয়ে গেল। যারা যার দিকে তাকিয়ে চেঁচাতে শুরু করলো, হাফ ইঞ্চির বাচ্চা, কোথায় পালাচ্ছিস? পরিস্থিতি একদম গরম হয়ে গেল। কলেজের লোকজন তাকিয়ে আছে, মিম ভয়ে কিছু বলতে পারছে না। এই সময় জাহেদ সামনে এসে আরমানকে থামানোর চেষ্টা করে, রাগ শান্ত করার জন্য বোঝানোর চেষ্টা করে। ভাইয়া শান্ত হও প্লিজ, সবাই দেখছে। আরমান চিৎকার করে বলে, শান্ত হব? আমি পাগল হয়ে গেছি রে জাহেদ। ওই হাফ ইঞ্চির বাচ্চা মাথা নষ্ট করে রেখে দিয়েছে আমার। তখনই জাহেদ দৃঢ় গলায় বলে, তুমি ভুল বুঝছো ভাইয়া। লোকটার সাথে যারা একবারও কথা বলেনি। ওই ছেলেটা ফিহার হাত দিয়ে সব পাঠিয়েছে যারার জন্য। ওই ফুল আর কাঠ সব ফিহার কাছে ছিল। ফিহা এখনো ওই সব বিষয় ভাবিকে কিছু বলেনি, আর না ফুলগুলো দিয়েছে। শব্দগুলো যেন বজ্রপাতে আঘাত করলো আরমানের মাথায়। মুহূর্তেই তার শরীর নিস্তব্ধ হয়ে গেল, মুখ ফ্যাকাশে, চোখ বড় বড়। আরমান হকচকিয়ে বলে, তুই কি বললি? হ্যাঁ ভাইয়া, ভাবির একটুও দোষ নাই। তুমি একটু বেশি বুঝো, ওকে ভুল বুঝেছো। আরমানের বুকের ভেতর যেন কেউ ছুরি চালিয়ে দিল। রাগ, অপরাধবোধ, ভালোবাসা সব একসাথে ঝড় তুললো। সে এক মুহূর্ত দেরি করলো না, ছুটে গেল কলেজ গেটের বাইরে। আকাশে তখন দুপুরের রোদ, রাস্তায় গাড়ি ছুটছে, হর্ন বাজছে, কিন্তু আরমানের মাথায় একটা শব্দ ঘুরপাক খাচ্ছে, যারা যারা আমি কি বললাম, আমি কি করলাম? সে তাড়াতাড়ি করে একটা গাড়ি ডাকে। গাড়িতে উঠে ড্রাইভারকে বলে স্পিডে গাড়ি চালিয়ে নদীর ঘাটে যেতে। তার বুক ধকধক করছে, হাতের তালু ঘামছে, গলা শুকিয়ে কাঠ। আরমানের মনের ভেতরে অপরাধবোধ কাজ করছে, বারবার কিছু কথা ঘুরপাক খাচ্ছে তার মনে। আমি কিভাবে পারলাম, কিভাবে ওই চোখের দিকে তাকিয়ে থাপ্পড় মারলাম? আমার যারা, আমি তোকে কষ্ট দিলাম, আমি পাপী। গাড়ি এসে থামলো ঘাটের কাছে। হাওয়া বইছে নদীর দিক থেকে, আকাশের রং কমলা হয়ে গেছে। দূরে একটা ফাঁকা জায়গায় বসে আছে যারা, পাথরের ওপর। তার মুখে অশ্রুর দাগ, মাথা নিচু, কাঁধ কাঁপছে। নদীর জল যেন তার কান্নার সুরের কাছে মিলেমিশে গেছে। আরমানের বুকের ভিতর তীরের মতো বিঁধল দৃশ্যটা। সে ধীরে ধীরে এগিয়ে গেল। আরমান যারা সামনে এসে থামলো, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। বাতাসে তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আরমান ভাঙা গলায় ধীরে ধীরে বলে, হাফ ইঞ্চির মেয়ে। যারা মাথা তুলল না, মাথা নিচু, কান্না করেই যাচ্ছে সে। আরমান আবারও অসহায় গলায় ডাক দেয়, মান যারা। যারা চোখ তুলে তাকায়, চোখে অশ্রু, তার ঠোঁট কাঁপছে। যারা কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কেন এলেন এখানে? আমাকে অপমান করার পরও আপনার রাগ কমেনি? আরমান হাঁটু গেড়ে বসলো তার সামনে, হাত জোর করে বলে, না মানজারা, আর রাগ নেই, শুধু লজ্জা আছে। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ভুল করেছি। আমি তোমায় না বুঝে কষ্ট দিয়েছি। শাস্তি দেওয়া আমায় বাধা দিব না। আমাকে মারো, কিন্তু আমার কথা শোনো। যারা কিছু বললো না, শুধু চোখে জল গড়িয়ে পড়লো। আরমান হাত বাড়িয়ে তার চোখে জল মুছলো, গলায় কাপা সুরে নিয়ে বলে, তুমি জানো আমি তোমার জন্য কি পাগল হয়েছি? সেদিন প্রথম দেখেছি তোমায়, সেদিন থেকে আমার পৃথিবী তুমি। আমি প্রতিটা স্বপ্নে তোমায় দেখেছি। তুমি যদি আমার না হও, আমি বাঁচবো না, আমি শ্বাস নিতে পারবো না। আমি তোমায় ছাড়া কিছু না মানজারা। তার চোখ লাল, মুখে কষ্টের রেখা। আরমানের গলার স্বর গভীর, কিন্তু মনের ভিতর অপরাধবোধ আর চাপা কষ্ট নিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি না, আমি তোমায় আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তোমার জন্য আমি সব করব। তোমার প্রতিটা কষ্ট আমি নিজের বুকে নেব, কিন্তু তোমাকে ছাড়বো না। যারা অবাক হয়ে তাকালো, তার বুকের ভেতর কেমন যেন কাঁপন। এই মানুষটা যে কিছুদিন আগে তাকে অপমান করেছিল, আজ নিজের অহংকার ভেঙে তার সামনে হাঁটু গেড়ে বসে। তার চোখে শুধু ভালোবাসার গভীরতা। যারা ধীরে ধীরে আরমানের চোখের দিকে তাকায়, এই মানুষটা তাকে এত ভালোবাসে,
এত করে চায় তার জীবনে। আরমান যারার গালে নিজের 2 হাত দিয়ে আলতো স্পর্শ করে বলে, কিন্তু আমি এখন সব বুঝেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না যারা, তুমি আমার, শুধু আমার। এই পাগলের হাত ধরবে সারা জীবনের জন্য, হাফ ইঞ্চির মেয়ে। যারা চোখে জল, ঠোঁটে কাপা হাসি। সে কিছু বলল না, শুধু মাথা নিচু করলো। এই কথা শোনার পর যারার গাল লাল হয়ে গেল। হঠাৎ যেন বুকের ভেতর ধক ধক শুরু হয়ে গেল। কিছু বলতে পারছে না, শুধু চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। আরমান যারার এই অবস্থা দেখে হাসি চাপতে পারলো না। চুপ করে দাঁড়িয়ে আছো কেন, কিছু বলো। কিন্তু যারা একটা শব্দও করলো না। তার ঠোঁট কাঁপছে, হাতের আঙুলগুলো চেপে ধরেছে, লজ্জায় যেন মাটিতে মিশে যাচ্ছে। আরমান আরো কাছে গিয়ে ফিসফিস করে বলল, কি হলো, অ্যান্সার দিবে না নাকি? নাকি হ্যাঁ রেডি করছো? যারা এবার এক পা পিছিয়ে গেল, মুখে লাজুক হাসি, কিন্তু কিছু বলল না। ওরে লজ্জা পাচ্ছো? আচ্ছা, একবার মাস্কটা খুলবে প্লিজ? অনেকদিন ধরে আমার হাফ ইঞ্চির মেয়ের মুখটা দেখি না। এই অধমকে তোমার চাঁদ মুখখানা দেখিয়ে তৃষ্ণা মেটাবে একবার। যারার দৃষ্টি এলোমেলো হলো লজ্জায়। আরমানের এমন তৃষ্ণার্ত গলায় বলা কথাটা যেন ফেলতে পারল না যারা। মাথা নিচু করে মুখের মাস্ক খুলে, কিন্তু লজ্জায় আর মাথা উঁচু করতে পারে না সে। আরমানের কাছে এখন যেন যারাকে লজ্জায় পতি গাছের মতো লাগছে। এখানে লজ্জাবতী হবে, একটু ছুঁয়ে দিলে একেবারে নুয়ে পড়বে। যারার থুতনিতে হাত দিয়ে আরমান ওর মুখ উঁচু করে নিজের চোখের সামনে ধরে। যারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আরমান, যেন কতদিনের তৃষ্ণা মিটাচ্ছে সে। আরমানের এমন কাজে আরো লজ্জা পায় সে। যারা বুঝতেই পারছে না আজ তার এত লজ্জা কোথা থেকে আসছে। আরমান হঠাৎ করে যারাকে ছেড়ে দিয়ে বলে, তোমার ফোন বের করো। আরমান হঠাৎ এমন কথায় যারা চমকে ওঠে। কি? কেন? আরমান চোখ রাঙিয়ে বলে, ফোন দাও এখনই। যারা থতমত খেয়ে তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোন বের করলো। আরমান ফোন হাতে নিয়ে অন করে দেখলো লক নাই। ওয়াও, নো পাসওয়ার্ড, দ্যাটস রিস্কি। যারা আরমান যারার দিকে তাকিয়ে বলে, আমার নাম্বার সেভ করা? যারা মুখ শুকিয়ে গেল, ভয়ে ভয়ে বলল, সেভ করা আছে। তাহলে কল দিলে ধরো নাই কেন এতদিন? নাম্বার চিনতে না? নাকি ইচ্ছে করে আমাকে অ্যাভয়েড করতেছিলে? যারা আবারও চুপ, মাথা নিচু। আরমান ফোন ঘাঁটতে শুরু করলো। কন্টাক্ট না, কিছু বুঝতে পারছে না, তাই সোজা হোয়াটসঅ্যাপ খুলে ফেললো। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। চড়ক গাছ, সুইট বয়। সিরিয়াসলি যারা, আমার নাম্বার তুমি সুইট বয় দিয়ে সেভ করেছো? যারা গাল এবার টমেটো রঙের। সে চুপ করে মাথা নামিয়ে ফেললো। আরমান হাসি চেপে বলে, সুইট বয়, হাউ কিউট নাম। কিন্তু শোনো, এভাবে সেভ করলে তো কল মিস করা যায় না। সো হোয়াই? যারা আস্তে আস্তে বলল, ভুল হয়ে গেছে। আরমান চোখ টিপ দিয়ে বলে, ও রিয়েলি? নেক্সট টাইম ভুল হলে পানিশমেন্ট রেডি থাকবে। ঠিক তখনই হঠাৎ হাসির শব্দ। পেছনে তাকিয়ে দেখে মিমফিহার জাহেদ দাঁড়িয়ে আছে। তিনজনের চোখে শয়তানি হাসি। ও মাই গড, হোয়াটস এ রোমান্টিক সিন। আমরা কি ডিস্টার্ব করলাম নাকি? যারা সুইট বয়, সিরিয়াসলি গার্ল। ভাই কাহিনী কি, পটিয়ে ফেলেছো নাকি? আরমান হঠাৎ জাহেদের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। জাহেদ কথা বেশি হলে খারাপ হবে। জাহেদ হেসে চুপ করে গেল। এদিকে মিমার ফিহা যারাকে টিজ করতে লাগলো। যারা তো গাল তো দেখি টমেটো হয়ে গেছে। সুইট বয় নামটা কিন্তু অনেক পারফেক্ট, তাই না ভাইয়া? যারা লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল, কিছু বললো না। তার শয়তান বান্ধবীরা তাকে কেমন লজ্জায় ফেলছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, কিন্তু তারা এখনো ঘাটেই দাঁড়িয়ে আছে। অনেক সময় চলে গেছে, তাই এখন তাদের বাড়ি যাওয়ার প্রয়োজন। ফিহা জায়েদের চোখে ইশারা দিয়ে বোঝায় এখন তাদের বাড়ি ফিরতে হবে। কিন্তু জাহিদ ফিহা ইশারা না বুঝে একটা ঠোঁট গোল করে চুমু দিয়ে দেয় ইশারায়। এতে ফিহা লজ্জায় পড়ে যায়। তার জাহেদ তা দেখে মুখ বাঁকা করে হাসে। মিম এবার তারা দিয়ে বলে, এখন এই প্রেম ভালোবাসার পাঠ শেষ করা হোক, বাড়ি ফিরতে হবে কিন্তু ভাইয়া। যারা যেন সুযোগ পেল আরমানের এত প্রশ্নের থেকে বাঁচার জন্য। মিমের হাত খপ করে ধরে নেয়। ওর হাত জাগিয়ে ইশারা করে বলল বাড়ি যাওয়ার কথা। তিনজন যখন বাড়ি ফেরার জন্য হাঁটা দিল ঘাটের দিকে, হঠাৎ আরমান হালকা চিৎকার করে বলে, ওয়েট। আরমানের কথায় তিনজন ঘুরে তাকালো। আরমান দৌড়ে গেল কোথায় যেন। সবাই অবাক। কিছুক্ষণ পর ফিরল, বড় একটা শপিং ব্যাগ হাতে। ব্যাগ ভরা রঙিন ঠান্ডা ড্রিঙ্ক, চিপস, কুকিজ, আইসক্রিম, চকলেট, পপকর্ন, নাচোস, ডেইরি মিল্ক, কোক, ফ্রেঞ্চ ফ্রাইয়ের
প্যাকেট ইত্যাদি। সে ব্যাগটা যারার হাতে ধরিয়ে দিয়ে বলে, এগুলো তোমার জন্য, সারাদিন নিশ্চয়ই কিছু খাওনি। ব্যাগটা হাতে নিয়ে আরমানের দিকে তাকায় যারা। আরমান যারার দিকে ছিল। যারাকে দেখে আরমান তার নিজের দিকে দাঁত বের করে হাসি দিয়ে তাকিয়ে আছে। এই হাসি দেখে তো যারা বারবার এই লোকটার প্রতি ঘায়াল হয়ে যায়। আরমান মিম আর ফিহার হাতে ছোট ছোট ব্যাগ দিল। ও মাই গড, এইসব আমাদের জন্য ভাইয়া? হ্যাঁ, তোমরা আমার ফিউচার বউয়ের বন্ধু, তোমাদের কেয়ার করব না? হাসি দিয়ে আরমান। যারা একদম লজ্জায় হাবুডুবু খাচ্ছে। বউ শব্দটা বারবার তার কানে এসে ঠিক তখনই আরমানের ঝুঁকে যারার কানে ফিসফিস করে বলে, নাইট টু নাইট কল মি হাফ ইঞ্চি গার্ল, দেন আই উইল নো মাই অ্যান্সার। যারার বুকের ভেতর যেন আবার ধক করে উঠল। বাড়ি চলে আসে যারা। তার হাতে এত বড় ব্যাগ দেখে মার্জিয়া বেগম অবাক হয়। যে মেয়ে অলসতার কারণে কলেজ ব্যাগ নিয়ে যেতে চায় না, আর আজ সে মেয়ে নিজ হাতে করে এত বড় ব্যাগ নিয়ে আসছে। কিন্তু কথা হলো, এত বড় ব্যাগে কি আছে? তাই তিনি যারার দিকে এগিয়ে গিয়ে বলেন, কি আছে এত বড় ব্যাগে যারা? ঠিক এই ভয়টাই পাচ্ছিল সে। মাকে এখন কি উত্তর দিবে সে? মেয়েকে চুপ থাকতে দেখে আবার বলে, কি হলো, চুপ করে আছিস কেন? বল, কি আছে ব্যাগে? আর কে দিল এসব? জোহান রুম থেকে বের হয়ে এসে দেখে বোনের হাতে বড় ব্যাগ। আগ্রহ জাগে মনের মাঝে তার, কি আছে জানার জন্য। তাই দৌড়ে এসে ব্যাগটা বোনের হাত থেকে নিয়ে হরেক রকম চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। বনু, এতগুলো জিনিস কে দিয়েছে তোমায়? এবার যেন যারা ফাটা বাসের চিপায় পড়ে যায়। মা ভাইয়ের প্রশ্নের উত্তর একসাথে দিবে কিভাবে? হঠাৎ মাথায় বুদ্ধি এলো তার। এটা বললো আর কোনো প্রশ্ন হয়তো কেউ করবে না তাকে। তাই ফুল কনফিডেন্স নিয়ে বলে, কলেজ থেকে আসার সময় জিনিয়া আপুদের সঙ্গে দেখা হয়, তখনই তারা জোহানের জন্য এসব কিনে দেয়। জোহানকে ভালোবাসে কি না? বোনের কথা শুনে জোহান যেন খুশিতে গদগদ হয়ে যায়। মুখে হাসি নিয়ে বলে, কিউটি গাছ, এগুলো আমার জন্য পাঠিয়েছে। হুম। মার্জিয়া বেগম আর কিছু বললেন না। জোহান নিজে 2 হাত ভর্তি করে চিপসের প্যাকেট নিয়ে খুশিতে নাচতে নাচতে চলে যায় মায়ের পিছন পিছন। যারা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। ব্যাগে যা বাকি ছিল তাই নিয়ে নিজের রুমে চলে আসে সে। রাতের নরম হাওয়া বইছে ঠিক আছে। রাত তখন 11:30। চারপাশে নিস্তব্ধ। দূরে রাস্তার ল্যাম্পপোস্টের আলো ঝাপসা হয়ে আছে। জানালার বাইরে ঝিরিঝিরে হাওয়া বইছে। জিনিয়া রুমের ভেতর হালকা ল্যাম্পের আলো জ্বলছে। বিছানার ওপর জেরিন ঘুমিয়ে আছে। তার পাশে রাখা জিনিয়ার মোবাইল। জিনিয়া তখন ডায়েরিতে কিছু লিখছিল। হঠাৎ দরজা হালকা নক শোনা গেল। কে? রোহান নরম গলায় বলে, আমি রোহান, একটু কথা ছিল। জিনিয়া অবাক হয়ে দরজা খুললো। সামনে রোহান, তার মুখে এক অদ্ভুত সিরিয়াস ভাব, চোখের নিচে ক্লান্তির ছাপ। এই সময় কি হয়েছে? রোহান হালকা হাসলো, একটা চাপা হাসি। ভেতরে আসতে পারি? জিনিয়া মাথা নেড়ে সায় দিল। রোহান ভেতরে ঢুকলো, দরজা বন্ধ করলো। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। শুধু টেবিলের ওপর রাখা ছোট্ট ল্যাম্পের আলোয় দুজনের মুখ দেখা যাচ্ছে। রোহান কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলো। তার বুকের ভেতর যেন ঢাক বাজছে। আজ বলতেই হবে, আর দেরি করা যাবে না। রোহান নিচু গলায় বলা শুরু করলো, জিনিয়া, আমি অনেকদিন ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম তোমায়। বলেছিও অনেকবার, আজ আবারও বলতে আসলাম। মনের ভেতর শেষ চেষ্টা আর পারলাম না চেপে রাখতে। জিনিয়া অবাক হয়ে তাকালো, কি 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 কথা? রোহান ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে ভীষণ গভীরতা। আমি তোমাকে ভালোবাসি চাঁদ সুন্দরী। শুধু ভালোবাসি না, পাগলের মতো ভালোবাসি। আমি প্রতিদিন তোমাকে দেখার জন্য বাঁচি। তোমার হাসি আমার কাছে দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস। জিনিয়া চুপ। তার বুকের ভেতর ধক করে উঠল। ঠোঁট কাঁপছে কিন্তু কিছু বলছে না। রোহান একটু কাপা গলায় বলল, এবার শুধু শেষবারের মতো বলো, আমার জন্য তোমার মনে কোনো জায়গা নেই? জিনিয়া দীর্ঘশ্বাস ফেললো। চোখ নামিয়ে নরম গলায় বলল, রোহান ভাই, আপনি খুব ভালো। আপনি যা করেছেন আমার জন্য আমি জানি। আমি এতও জানি আপনি আমাকে সত্যি অনেক ভালোবাসেন। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি একসেপ্ট করতে পারবো না। রোহানের চোখ বড় বড় হয়ে গেল। তার গলা শুকিয়ে গেল। কেন? আমি কি খারাপ? আমি কি কম করি তোমার জন্য? তোমায় আমার মনোজাতে সবার আগে রাখি। আল্লাহর কাছে তোমায় ভিক্ষে চাই, মনোজাতে বসে চোখের ফোঁটা পড়ার চাইতে বেশি আমি তোমায় চেয়ে এসেছি চাঁদ সুন্দরী। আমি তোমার জন্য সবকিছু করেছি, তবু কেন? জিনিয়া ঠোঁট কামড়ে ধরলো। মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। আপনি খারাপ না, কিন্তু আমার মনে অন্য কিছু আছে। আমি এখন সে বাক্য শেষ করলো না। গলায় যেন কিছু আটকে গেল। রোহানের বুক ধক করে ওঠে। তার চাঁদ সুন্দরীর মনে অন্য কিছু মানে অন্য কেউ আছে। রোহান নিঃশ্বাস ফেললো, দীর্ঘ ভারী এক নিঃশ্বাস। তার ঠোঁটে হালকা হাসি ফুটলো।
কিন্তু সেই হাসি কষ্টে ভরা। ঠিক আছে, আমি বুঝলাম আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে। আচ্ছা, আমি আর আসবো না তোমার সামনে। আমি চলে যাব তোমার থেকে অনেক দূরে। এই কথা শুনে জিনিয়ার বুক কেঁপে উঠল। তার হাত কাঁপছে। কি কি বলছেন এসব? হ্যাঁ, আর কিছুদিন আমাকে সহ্য করে নাও। কিছুদিন পর থেকে আমি দূরে চলে যাব, অনেক দূর। আমি আর আসবো না তোমার কাছে ভালোবাসা চাইতে। এই মাহারা ছেলেটা শুধু চাইতো তোমার হাতটা শক্ত করে ধরে তার জীবন পার করে দিতে, কিন্তু তুমি সেই সুযোগটা আমাকে দিলে না। তুমি যখন চাও না আমি থাকি, আমি থাকবো না। রোহান ঘুরে দরজার দিকে হাঁটতে লাগলো। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে তার বুকের ভেতর শূন্যতা বাড়ছে। দরজা খুলে সে বেরিয়ে গেল। জিনিয়া নিস্তব্ধ হয়ে রইল। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। জিনিয়া নিজের মনের কাছে বলে, রোহান ভাই, আপনি জানেন না আমি কি ভাবছি। আমি আপনার জন্য কিছু করেছি, কিন্তু এখন বলতে পারবো না। কিন্তু যেদিন বলবো সেদিন আপনার মুখে হাসিটাই হবে আমার সারা জীবনের সঙ্গী। সে বিছানায় বসে মাথা নিচু করলো। বুকের ভেতর যেন আগুন জ্বলছে। দীর্ঘশ্বাস ফেলে বলে, আর কয়েকটা দিনের অপেক্ষা করুন প্লিজ। ছেড়ে যেতে দিব না আপনাকে। ভালোবেসে যত্ন করে আগলে রাখবো। আমার জন্য আর কষ্ট পেতে দিব না, সত্যি বলছি। প্লিজ আর কিছুদিন অপেক্ষা করুন, আপনার চাঁদ সুন্দরীর জন্য। মনে মনে কথাগুলো বলে কান্না করে দেয় জিনিয়া। চোখ বেয়ে পড়ে নোনা জল। এদিকে যারা বিছানায় শুয়ে আছে, বাইরে চাঁদের আলো পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। সে বারবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে। কল করব না করব না, আরমানের কণ্ঠ কানে বাজছে। আজ রাতে কল দেবে, তখন আমি আমার উত্তর পেয়ে যাব। অবশেষে সাহস সঞ্চয় করে সে ফোনে ডায়াল করলো। আরমানের নাম্বারে রিং বেজে উঠলো। কয়েক সেকেন্ড পর ওপাশ থেকে গভীর ভারী কণ্ঠস্বর, তাহলে অবশেষে কল দিলে? যারা গলা শুকিয়ে গেল। বুকের ভেতর ধক ধক শব্দ হচ্ছে। হুম, এত দেরি করলে কেন? আমাকে টর্চার করছিলে নাকি? যারা আসতে বলল। না না, আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ততা আমার কাছে কোনো অজুহাত না। তুমি কি জানো আমি কতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম? যারা চুপ, গলা কাঁপছে। শোনো, আমি আজকে আমার মনে সব কথা বলেছি। এখন তোমার পালা। তুমি কি আমাকে পছন্দ করো? সরি বলবে? যদি উত্তর না হয়, তাহলে আমি আর তোমার এসব নিয়ে বিরক্ত করব না। তোমার সামনে যাব না। একটু কথা বলার আশায় দিন পার করব না। যারা চোখ ভিজে আসছে, বুকের ভেতর যেন ঢাক বাজছে, ঠোঁট শুকিয়ে গেছে। সে কিছু বলতে পারছে না। চুপ কেন? না মানে না, হ্যাঁ মানে হ্যাঁ, স্পষ্ট বলো। যারা যেন এবার কান্না করে ফেলে। এত গরম গলায় কেন কথা বলতে হবে? তার কি ভয় করে না? যারা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, হ্যাঁ। ওপাশে মুহূর্তের জন্য নিস্তব্ধতা। তারপর গভীর শ্বাস নিয়ে আরমান বলল, কি বললে? ভালো করে বলো, শুনতে পাইনি। যারা আবারও কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমিও আপনাকে ভালোবাসি। এটাই শুনতে চেয়েছিলাম। তুমি জানো না, তুমি আমাকে আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানালে। আই লাভ ইউ সোনা। অনেক অনেক ভালোবাসি তোমায়। যারা ঠোঁটে অজান্তে হাসি ফুটলো। কিন্তু শোনো, আজ থেকে আমাকে এড়িয়ে যাওয়া যাবে না। আমাকে কল মিস করা যাবে না। আর একটা কথা, আমার নাম্বার সুইট বয় দিয়ে সেভ করা আছে না? সেটা কালকে বদলাবে। না বদলালেও সমস্যা নেই। বউ আমায় ভালোবেসে নামটা দিয়েছে। যারা লজ্জা হাসলো। বউ হইনি এখনো। চলো তাহলে কালকেই বিয়ে করে ফেলি। আমার বউকে এত পড়াশোনার লোড নিতে হবে না। সে শুধু আমার লোড নিতে পারলেই হবে। মামা মানে আপনার কিসের লোড? মানে কিছু না, বিয়ের পর সব বুঝিয়ে দিব সোনা। হ্যাঁ? না হ্যাঁ, রাতে খেয়েছো? হুম, আপনি? না খাইনি এখনো। আমি আমার হাফ ইঞ্চির মেয়ের জন্য অপেক্ষায় বসেছিলাম। কখন সে কল করবে আর বলবে আমার জানটা খেয়েছে কিনা। আরমানের কথায় লজ্জায় যারা কথা বলতেই ভুলে গেছে। এই শয়তান লোকটার সাথে আর কথা বলা সম্ভব না। আমি ঘুমাবো, বাই। পালিয়ে যাচ্ছেন ম্যাডাম? না 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 না। ভালো মেয়ে, এখন ঘুমাও পাখি। আর আমাকে নিয়ে স্বপ্ন দেখবে জান, শুধু আমারই। যারার গাল গরম হয়ে গেল। সে কিছুই বলল না, ফোন কেটে দিল। কিন্তু ফোন কেটে দেওয়ার পরও তার মুখের হাসি মিলল না। তার বুকের ভেতর এখনো সেই ধক ধক শব্দ বাজছে। রাত 1টা। মিম বেডে শুয়ে আছে। ফোনের আলো নিভে গেছে, কিন্তু বুকের ভেতর আলো জ্বলে আছে। অভিমান আর কান্নার আগুনে। কিছুক্ষণ আগে যে কথাগুলো সে শুনেছে সেগুলো বারবার কানে বাজছে।
গালির শব্দগুলো যেন কেটে কেটে হৃদয়ে বিচ্ছে। বালিশে মুখ গুজে কান্না থামাতে পারছে না মিম। চোখে পানি বালিশে ভিজিয়ে দিচ্ছে। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে 3 মাস আগের গল্প। 3 মাস আগে বিকেল, মিমার ছোট্ট রুমে বসে ফেসবুক স্ক্রল করছে। নিত্যদিনের মতো বোরিং ফিড। হঠাৎ একটা নতুন প্রোফাইল চোখে পড়ে। একটা ছেলের আইডি। নামটা সাধারণ কিন্তু ছবিটা অসাধারণ। ও মাই গড, কেমন সুন্দর দেখতে। মিমে চোখ আটকে গেল প্রোফাইল পিকচারে। ছেলে চশমা পরে আছে, শার্টের কলার একটু খোলা, মুখে হালকা হাসি। ছবিটা দেখে বুকের ভেতর যেন কিছু একটা ঝড় বয়ে গেল। ক্রাশ। কোনো কিছু না ভেবে প্রোফাইলে ঢুকে পড়ে মিম। টাইমলাইনে যায়, ছবি কম 2-3টা, কোনো পার্সোনাল পোস্ট নাই, কিন্তু ছেলেটার লুক, আভা, অ্যাটিটিউড, মিমের মনে হলো এই ছেলেটা স্পেশাল। দ্বিধা না করে রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। কয়েক সেকেন্ড পরে কনফার্ম। হার্টবিট বেড়ে গেল। কিছুক্ষণ পরে নোটিফিকেশনের শব্দ। হাই। মিমের ঠোঁটের কোণে হাসি। হাই রিপ্লাই দিতে দেরি হলো না। প্রথম দিনে কথোপকথন ছোট, কিন্তু মিমের উত্তেজনা আকাশ ছোঁয়া। কয়েকদিনের মধ্যে চ্যাট জমে ওঠে। মিম খেয়াল করে ছেলেটা খুব ভদ্র, মিষ্টি, কেয়ারিং। ছেলেটার নাম রাশেদ রাজ। রাশেদ কখনোই মিমের কাছে ছবি চায় না, বরং বলে তোমার ভেতরের মানুষটাই তো আসল, ছবি দিয়ে কি হবে। এই একটা লাইন মিমের জন্য মন জয় করে ফেলে ছেলেটা। দিন যায়, রাত যায়, কথার ভেতর থেকে জন্ম নেয় ভালো লাগা, আর সেখান থেকে ভালোবাসা। মিম প্রতিদিন কল্পনা করে রিহানকে একদিন সামনাসামনি দেখবে। কেমন হবে মুখটা। ফোনে কথা হয় ঘন্টার পর ঘন্টা। ভিডিও কলের প্রসঙ্গ উঠলে রিহান এড়িয়ে যায়। মিম ভাবে হয়তো ছেলেটা ইন্ট্রোভার্ট। সব ঠিকই চলছিল আজকে দিনটা পর্যন্ত। আজ ফিহা আর জারার ভালোবাসা প্রকাশের বিষয়টা তার মনেও আকাঙ্ক্ষার সৃষ্টি করে। রাশেদকে রাগানোর জন্য মিম ফেসবুকে একটা স্টোরি দেয়। স্টোরিতে একজন ছেলের কাঁধে মাথা দিয়ে আছে মেয়ে, যার মুখে স্টিকার লাগানো এবং ক্যাপশনে লেখা সব শেষে আমারও পূর্ণতা, সাথে একটা স্যাড ইমোজি। মিমের কাছে এটা সেফ একটা স্যাড কিউট পোস্ট এবং মজার বিষয় ছিল, কিন্তু রাশেদের কাছে না। সে যেহেতু মিমকে কখনোই দেখেনি, তাই স্টোরিটা দেখে মনে করে এটা মিম এবং তাকে সে ঠকিয়েছে। 5 মিনিটের মধ্যে রিহানের কল। মিম রিসিভ করতে শুনে রাগী গলা, তুই পাগল নাকি মিম? এই পোস্ট কিসের জন্য? কার জন্য ওই লাইন লিখেছিস? আর ওই ছেলেটাই বা কে? কি? আরে কারো জন্য না, সে ফান। ফান? তোর মায়ের গোষ্ঠীর ফান। আগে বল ওই ছেলেটা কে? তুই কি ভাবছিস আমি বোকার মতো বসে আছি? মিম হতভম্ব। এভাবে কথা বলছো কেন? রিহানের গলা আরো চড়ালো, তোর লজ্জা নাই? অন্য কারো কাঁধে মাথা রেখে পূর্ণতা লিখে পোস্ট করেছিস, আর এখন বলেছি এসব ফান? আমি না তোকে ভালোবাসি, আমার সাথে তোর সম্পর্ক আছে। তুই হারামজাদি। আমি ভাবতাম তুই অন্যরকম, আসলে তুই একটা স্লাট। মিমের বুক কেঁপে উঠল। কি বলছো এসব? আমি তো চুপ কর, মুখ বন্ধ কর। তুই না আমার সাথে প্রতারণা করে এখন আবার আমার সামনে নিজের নাগর নিয়ে পোস্ট করেছিস অন্য কারোর জন্য, হাবিজাবি লিখেছিস। সরি, এখানে একটু বাজে কথা আছে, আমি সেটা স্কিপ করলাম। তোর অ্যাটিটিউড আমি সহ্য করব না। মিম স্তব্ধ, কান্না চলে আসে। এইটুকু বিষয়ের জন্য এত কিছু হয়ে যাবে সে কখনো কল্পনাও করেনি। সে তো জাস্ট রাশেদকে জেলাসি ফিল করানোর জন্য এই ফেক পোস্টটা করেছে। প্লিজ গালি দিও না। গালি দিব না মানে? তুই যা করেছিস সেটা গালি খাওয়ার যোগ্য। তোর মতো মেয়ের সবাই বেশ্যা। অন্যের সাথে চ্যাট করিস, প্রেম করিস, ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে এখন অনুনাগর নিয়ে পোস্ট করেছিস। ভাগ, তোর মতো মেয়েকে আমার দরকার নেই। মিম কাঁদছে, গলা আটকে আসছে। রাশেদ, আমি কসম খাই আমি কিছু করি নাই। তোর কসম তোর ঘাড়ে ঠুকুক, আমার চোখে ধুলো দিতে আসিস না। তোর মতো রাস্তার মেয়েকে অনেক দেখি। ব্লক করেছি তোকে, আর জীবনেও কল দিবি না। কল কেটে গেল। মিম ফোনটা হাতে নিয়ে বসে থাকে। হঠাৎ তার শরীর কাঁপতে শুরু করে। বুকের ভেতর একরাশ কষ্ট জমে আছে। রাশেদ চেয়েছিল তার সবকিছু সে আজ গালির বন্যায় ভাসিয়ে দিল। এত ভালোবাসার পরে সে আমাকে বিশ্বাস করলো না। মিম বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তার মনের ভেতরে একটাই প্রশ্ন, ভালোবাসা যদি এত নোংরা সন্দেহ ভরা হয় তবে এর মানে কি? রাত বাড়তে থাকে, কান্নার শব্দ থেমে থেমে শোনা যায়। মিমের চোখে পানি ফুরোয় না। দুপুরের রোদটা ঠিক ক্যান্টিনের জানালা দিয়ে এসে পড়েছে। টেবিলের উপরে রাখা কোল্ড কফির গ্লাসে আলোর ঝিলিক খেলেছে। কলেজের ভিড়ভাট্টার মাঝে 3 বান্ধবী মিম, ফিহা আর যারা সবচেয়ে কোণের টেবিলে বসে আছে। ফিহা মুখ গম্ভীর করে মিমের দিকে তাকালো। কিছুদিন ধরে ওর মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মিমের মধ্যে স্পষ্ট একটা পরিবর্তন এসেছে।
একসময় হাসি খুশি মিম এখন চুপচাপ থাকে, ক্লাসে ঠিক মতো মনোযোগ দেয় না। ফিহা ধীরে জিজ্ঞেস করলো, মিম কিছু বলবি? এতদিন ধরে তোকে দেখছি, তুই আগের মতো নেই। যারা পাশ থেকে ঠোঁট কামড়ে তাকালো মিমের দিকে। সত্যি বল মিম, তোর কিছু হয়েছে? আমাদের কাছে কিছু লুকাচ্ছিস? মিম চুপ, হাতে কফির গ্লাসটা নাড়াচাড়া করতে লাগলো, চোখের দৃষ্টি নামানো। দেখ মিম, আমরা তোকে এতদিনের বন্ধু, যদি কিছু থাকে শেয়ার কর। তুই চুপ করে থাকলে আমাদের আরো চিন্তা হয়। যারা একটু রাগে সুরে বলল, তোর চুপ থাকার মানে কি? কিছু না হলে তুই এমন পাল্টে গেলি কিভাবে? এক সময় তুই ছিলি ক্লাসের সবচেয়ে হাসি খুশি মেয়ে, এখন তোকে দেখে মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। এই কথাগুলো শুনে মিমের বুকের ভেতর হঠাৎ চাপা কান্নার ঢেউ ওঠে, গলা শুকিয়ে গেছে, কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। মিম ধীরে ফিসফিস করে বলল, আমি আমি একজনকে ভালোবেসেছিলাম। ফিহা আর যারা একসাথে অবাক হয়ে বলল, কি? যারা তুই? যারা চোখ বড় বড় হয়ে গেল, তুই আমাদের না বলে প্রেম করছিলি? মিম চোখ নামিয়ে নিল, মুখে কোনো জবাব নেই, শুধু বুকের ভেতরটা কেঁপে উঠছে। আরে মিম, সিরিয়াসলি আমাদের বললি না কার সাথে? মিমের চোখের কোণে পানি চলে এসেছে, গলা কাঁপছে, অবশেষে সব বেরিয়ে এলো। 3 মাস আগে ফেসবুকে একটা ছেলেকে চিনেছিলাম, রাশেদ। রাজ নাম, খুব ভালো লাগতো আমার, প্রতিদিন কথা হতো, দিনরাত ফোনে কথা। আমি ভেবেছিলাম ওই আমার সব। কথা বলতে বলতে মিমের চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরছে, টেবিলের হাত মুঠো করে রেখেছে। তারপর তারপর হঠাৎ একদিন আমি একটা পোস্ট দিলাম, সেফ ফান করেছিলাম, ফেক ছবি দিয়ে পূর্ণতা লিখেছিলাম জেলাস করানোর জন্য, কিন্তু ও সেটা দেখে পাগল হয়ে গেছে। বলল আমি নাকি অন্য কারো পেয়ে গেছি, তাকে ঠকিয়েছি। তারপর গালি দিল, খারাপ খারাপ কথা, আর বলল ব্লক করে দেবে। মিমার ধরে রাখতে পারলো না, মুখে হাত দিয়ে কাঁদতে লাগলো। ফিহার যারা একে অপরের দিকে তাকালো, যারার মুখ গরম হয়ে উঠেছে রাগে। যারা টেবিলে হাত চাপড় দিয়ে বলল, কি সাহস ওই ছেলে তোকে গালি দিল, তোকে সন্দেহ করলো, আর তুই কাঁদছিস? মিম কান্নার ফাঁকে বলল, আমি তোকে সত্যি ভালোবাসতাম যারা, আমি কি ভুল করিনি? আমি কিছু ভুল করিনি। যারা এবার একটু শান্ত গলায় বলল, শোন মিম, যে ছেলে তোকে বিশ্বাস করতে পারে না, যে তোর চরিত্র নিয়ে বাজে কথা বলে, সে কোনোদিনই তোর সুখের কারণ হতে পারে না। তুই কি ভাবছিস ওই ছেলেকে ছাড়া তোর জীবন থেমে যাবে? মিম মাথা নাড়ালো, চোখে পানি এখনো গড়িয়ে পড়ছে। যারা এবার চেয়ারে হেলান দিয়ে গভীর শ্বাস নিল, তারপর মিমের কাঁধে হাত রেখে বলল, দেখ মিম, আমি রাগ করেছি কারণ তুই আমাদের বলিস নাই। আমরা তোকে কখনো জাজ করতাম না, তোর দুঃখের সময় পাশে থাকতাম। তুই একা কষ্ট পেয়েছিস, এটা আমাকে কষ্ট দিচ্ছে। মিম ফিসফিস করে বলল, আমি ভয় পেয়েছিলাম তোরা হয়তো আমাকে বুঝবি তাই। ফিহা হেসে মাথা নাড়লো, আমরা তোর বেস্ট ফ্রেন্ড, তুই ভুল করলেও বকবো, আবার তোকে আগলেও রাখবো, কিন্তু ওই ছেলেটার মতো তোকে গালি দিব না। যারা এবার গলা শক্ত করে বলল, ওই ছেলের নাম আবার কখনো মুখে আনবি না, তোকে ওর মতো কাউকে মানায় না। তুই অনেক ভালো মেয়ে মিম। মিম হালকা একটা হাসি দিল কান্নার মাঝে, সেই হাসিটা অনেক কষ্টের। তোরা আছিস সেটাই বড় জিনিস। মিম ফিহা মিমের হাত ধরে বলল, আমরা থাকবো সব সময়। প্রেম ভেঙেছে তো কি হয়েছে, জীবনও তো এখনো শেষ হয় না। সামনে তোকে আরো সুন্দর কিছু অপেক্ষা করছে তোর জন্য। যারা মুচকি হেসে বলল, আর হ্যাঁ, পরের বার যদি প্রেম করিস আগে আমাদের ইনফরমেশন দিবি, আমরা দেখে নেব ছেলেটা ঠিক আছে কিনা। 3জন একসাথে হেসে উঠল, হাসিটা হয়তো অল্প, কিন্তু সেই হাসিতে অনেক শান্তি লুকিয়ে আছে। ক্যান্টিনের ভিড় ধীরে ধীরে কমে আসে, বিকেলের আলো মিলিয়ে যাচ্ছে। 3 বান্ধবী চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, একে অপরের হাত ধরে। তারপরেই বন্ধুত্ব এখন মিমের শক্তি। দুপুর গড়িয়ে যাচ্ছে, কলেজ গেটের বাইরে ভিড় কমে এসেছে। যারা ধীরে ধীরে গেটের দিকে হেঁটে আসছে, হাওয়ায় মাথায় থাকায় হিজাবটা বাতাসে উড়ছে। রোদ হালকা নরম হয়ে গেছে, তার চোখে একটু ক্লান্তি, কিন্তু মুখে সেই চিরচেনা শান্ত ভাব। ঘাট পার হয়ে এসে হঠাৎ থেমে গেল সে। সামনে দাঁড়িয়ে আছে আরমান, শার্টের হাতা গুটানো, সানগ্লাস চোখে, ঠোঁটের কোণে হালকা হাসি, হাতে হেলমেট। যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। যারার বুকের ভেতর ধক করে উঠল, উনি এখানে কেন? গাল গরম হয়ে গেল লজ্জায়, মাথা নিচু করে হেঁটে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই শোনালো সেই পরিচিত কণ্ঠস্বর। আরমান ধীরে বলল, মানজারা। শব্দটা যেন বুকের ভেতর ঢেউ তুলল। যারা থেমে গেল, গলা শুকিয়ে গেছে। জি। আরমানের ঠোঁটের কোণে হাসি রেখে এগিয়ে এলো, আমাকে এখনো এত লজ্জা পাচ্ছেন আপনি? কাল রাতে কি যেন বলেছিলেন? যারা লজ্জায় চোখ নামিয়ে ফেললো। মিমার পিহা পেছন থেকে এসে দাঁড়ালো, তার চোখে চোখ মিলে এক অদ্ভুত দৃষ্টি বিনিময় করলো। আরমান ভাইয়া এখানে?
আরমান মিমার ফিহার দিকে তাকিয়ে বলল, তোমরা বাড়ি চলে যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। দুজন কিছু বলার আগে আরমান আবারও যারার দিকে তাকালো। তুমি আমার সাথে যাবে? কোনো বাহানাবাজি করবে না। যারা হকচকিয়ে গেল। কেন? আরমান হালকা হাসি দিয়ে বলে, জরুরি কথা আছে, যা ভরা ঘাটের সামনে বলা যাবে না। মিম ফিহার মুখে কৌতূহলে ঝিলিক। ফিহা ফিসফিস করে বলে, জানো, জানা আমরা চলে যাচ্ছি। যারা লজ্জায় কাঁপছে মাথা নিচু করে ধীরে বলল, ঠিক আছে। দুপুরের আলো নদীর জলে ঝিলমিল করছে, বাতাসে ঠান্ডা ছোঁয়া, দূরে পাখির ডাক, চারপাশের নিস্তব্ধতা, শুধু দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ। আরমান ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বলে, তুমি জানো এই মুহূর্তটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করেছি? যারা অবাক হয়ে তাকালো। কেন? আরমান চুপচাপ কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইল, তারপর বলে ওঠে, কারণ তোমার চোখে তাকানোর ইচ্ছে আমার প্রতিদিন ছিল, কিন্তু স্কিনের ওপারে সেটা সম্ভব ছিল না। যারার গাল গরম হয়ে গেল, মাথা নামিয়ে ফিসফিস করে বলে, এভাবে বলবেন না। আরমান হেসে বলে, কেন? লজ্জা পাচ্ছ পাখি? যারা চুপ করে নদীর দিকে তাকালো। বাতাসে চুল উড়ছে। আরমান ধীরে ওর কাছে এসে উড়ে যাওয়া হিজাবটা এসে ওর মুখে বাড়ি খায়। যারার বুক ধক করে উঠল, চোখে চোখ পড়তেই শ্বাস আটকে গেল। আরমান ফিসফিস করে বলে, আমি যদি বলি আজ তোমাকে দেখে আমার মনে হচ্ছে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। যারা কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে হালকা হাসি খেলে গেল, কিন্তু আরমান তা দেখতে পেল না, কারণ যারার মুখে মাস্ক লাগানো। আরমান হঠাৎ গম্ভীর গলায় বলে, এই তুমি আমার সামনে আসলেই বালের মাস্ক পরে থাকবে না, এটার জন্য তোমার মন ভরে দেখতে পারি না। বলে এক টান দিয়ে যারার মুখের মাস্কটা খুলে ফেললো আরমান। আরমান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে যারার দিকে। যারা মুখ ফিরিয়ে নিচু গলায় বলে, এভাবে তাকাবেন না। আরমান ফিসফিস করে বলে, তুমি না বললেও আমি তাকাবো, কারণ তোমার চোখে যে গল্প আছে সেটা আমি প্রতিদিন পড়তে চাই। যারা এবার ধীরে বলে, আপনি আপনি একটা শয়তান লোক। আরমান হেসে জবাব দিল, আমি শয়তান লোক? হ্যাঁ ঠিক, কিন্তু তোমার। আর এটা নতুন ফিলিংস, যেটা আমি শুধু তোমার জন্যই অনুভব করেছি। একটু নিরাপত্তা। নদীর ঢেউয়ের শব্দ কানে বাজছে। হঠাৎ আরমান ওর হাতের দিকে তাকিয়ে বলল, তোমার হাতের আঙুলগুলো এত ছোট কেন? ধরে রাখতে ইচ্ছে করছে। যারার বুক ধক করে উঠল, সে তাড়াতাড়ি হাত গুটিয়ে নিল। না, এভাবে বলবেন না। আরমান মুচকি হেসে ধীরে বলে, আমি বলবো, কারণ আমি চাই তুমি জানো, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। যারা চোখ ভিজে উঠল অজানা আবেগে, গলা স্বর কাঁপলো, এত তাড়াতাড়ি এসব বলবেন না। আরমান ওর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, রিলেশনশিপ নতুন হতে পারে, কিন্তু ফিলিংস পুরনো। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আমি তোমার। যারা ঠোঁট কাঁপলো, মুখে কোনো শব্দ নেই, শুধু বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। আরমান নরম গলায় বলে, তুমি এমন চুপ করে আছো কেন? যারা হালকা চমকে উঠলো, কিছু না। আরমান মুচকি হেসে তার সামনে গিয়ে দাঁড়ালো। যারা চোখে চোখ রাখলো কয়েক সেকেন্ড, হঠাৎ ওর হাতটা নিজের হাতে নিয়ে নিল। যারা চমকে উঠে ফিসফিস করে বলে, আপনি কি করছেন? হাত ছাড়ুন। আরমান শান্ত গলায় বলে, কেন ছাড়বো? আমি কি অপরিচিত কেউ? যারা লজ্জায় কাঁপছে, চারপাশে কেউ নেই, কিন্তু তার বুক ধুকপুক করছে। দেখুন, এভাবে ঠিক না। আরমান চোখ গাঢ় হয়ে উঠল, গম্ভীর স্বরে বলল, ঠিক না মানে? তুমি আমার আর আমি তোমার। তোমার হাত আমি ধরবো না? যারা ভয়ার লজ্জায় কেঁপে উঠল। আপনি রাগ করবেন না। আরমান এগিয়ে এসে যারার কাঁধ নিজের কাছে টেনে নিল, তার বুকের সাথে যারার গা ছুঁই ছুঁই। শ্বাসের উষ্ণতা যারার গালে লাগছে। সে চোখ বন্ধ করে ফেললো। আরমান ফিসফিস করে বলে, তুমি যদি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো আমি সহ্য করতে পারবো না। আমি তোমাকে চেয়েছি আর এখন পেয়েছি, বুঝেছো? যারা ঠোঁট কাঁপছে, আপনি না, এভাবে বলবেন না। আরমান হালকা হেসে যারার কানের কাছে মুখ নিয়ে বলে, তাহলে কিভাবে বলবো? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এটা সত্যি কথা। যারা চোখ মেলল না, বুকের ভেতর ঝড়, শ্বাস বন্ধ হয়ে আসছে। দেখুন, কেউ দেখে ফেলবে। আরমান ধীরে বলল, দেখুক, আমি ভয় পাই না। আমি শুধু চাই তুমি আমাকে ভয় পেও না। হঠাৎ বাতাসে যারার হিজাব উড়ে গিয়ে আরমানের গায়ে এসে লাগে। আরমান সেটা হাতে নিয়ে হাসলো। দেখলে, বাতাসও চায় তুমি আমার কাছে থাকো। যারা কিছু বলল না, শুধু চোখের কোণে হালকা জল জমে উঠলো। আরমান এবার নরম গলায় বলল, রাগ দেখানোর জন্যও না, আমি তোমাকে কাছে টানছি, কারণ আমি চাই তুমি জানো তোমার উপর আমার অধিকার আছে। তোমার আমার ঘরণী বানাতে চাই। যারা মাথা নিচু করে আসতে বলল, কিন্তু আমি তো আপনারই। আরমান হঠাৎ থেমে গেল, তার চোখ নরম হয়ে এলো। ধীরে ধীরে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। কি বললে? কথাটা আবার বলো। যারা লজ্জায় চোখ বন্ধ করলো, তার ঠোঁটে কাঁপুনি।
আমি আমি শুধু আপনার। আরমান হেসে ফিসফিস করে বলে, এটাই শুনতে চেয়েছিলাম জান, খুব ভালোবাসি তোমায়। বলেই জারার কপালে ঠোঁটের স্পর্শ এঁকে দেয় আরমান। চারপাশে তখন শুধু নদীর ঢেউয়ের শব্দ আর দুটো হৃদয়ে ধকপকানি।